আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা বিশাল কোম্পানি যাকে দেখে মনে হচ্ছে দারুণ চলছে হঠাৎ করে কিভাবে দেউলিয়া হয়ে যায়? মজার ব্যাপার হলো এর উত্তরটা কিন্তু প্রায়ই সবার চোখের সামনেই থাকে একটা ডকুমেন্টের ভেতরে, যার নাম আয় বিবরণী। আজকে আমরা ঠিক এই গুরুত্বপূর্ণ আর্থিক রিপোর্টের রহস্যগুলোই ভাঙতে চলেছি। চলুন শুরু করা যাক। এটা যে কোনো ব্যবসার জন্যই সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? কিন্তু এর উত্তর শুধু ব্যাংকে কত টাকা আছে তা দেখে পাওয়া যায় না। একটা ব্যবসার আসল স্বাস্থ্য কেমন তা বুঝতে হলে এই আয় বিবরণীটা হলো একটা ডায়াগনস্টিক টুলের মতো। এটাই সেই কঠিন প্রশ্নের সঠিক উত্তরটা দেয়। আয় বিবরণীকে খুব সহজে একটা কোম্পানির রিপোর্ট কার্ডের সাথে তুলনা করা যায়। ঠিক যেমন স্কুলের রিপোর্ট কার্ড একজন ছাত্রের পারফরমেন্স দেখায়, এটাও ঠিক সেভাবে একটা নির্দিষ্ট সময়ে কোম্পানি কেমন পারফর্ম করেছে তার একটা পরিষ্কার ছবি আমাদের সামনে তুলে ধরে। আচ্ছা, তাহলে এর সংজ্ঞাটা যদি আমরা একটু সহজ করে দেখি, একটা আয় বিবরণী হল, ধরুন 1 মাস, 3 মাস বা 1 বছরে একটা কোম্পানির আর্থিক পারফরম্যান্সের একটা সারসংক্ষেপ। আর একে প্রায়ই পিএনএল বা লাভ ক্ষতি বিবরণীও বলা হয়, কারণ দিন শেষে এটাই তো আসল কথা, তাই না? লাভ হলো নাকি লস? এর মূল ভিত্তিটা কিন্তু একদম সহজ একটা সমীকরণ। মোট আয় বা রাজস্ব থেকে মোট খরচ বা ব্যয় বাদ দিলেই যা থাকে সেটাই হলো নিট আয় বা লাভ। পুরো স্টেটমেন্টটা দেখতে যত জটিলই লাগুক না কেন, তার ভেতরের ধারণাটা কিন্তু এটাই। এই সহজ ব্যাপারটা মাথায় রাখলেই কিন্তু বাকিটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। তো এবার চলুন এই লাভের ধাঁধার এক একটা অংশ খুলে দেখা যাক। আমরা একদম ওপর থেকে শুরু করে নিচে পর্যন্ত প্রত্যেকটা ধাপ বিশ্লেষণ করব। দেখুন, এটা একটা টপ ডাউন ব্যাপার। সবকিছু শুরু হয় একদম ওপর থেকে, মানে মোট রেভিনিউ দিয়ে, অর্থাৎ কোম্পানিতে মোট কত টাকা এসেছে। সেখান থেকে আমরা প্রথমে বাদ দিই বিক্রিত পণ্যের সরাসরি খরচ বা সিওজিএস। এটা বাদ দেওয়ার পর আমরা যেটা পাই সেটাই হলো মোট লাভ বা গ্রস প্রফিট। এরপর আসে ব্যবসা চালানোর দৈনন্দিন খরচগুলো, যেগুলোকে বলা হয় অপারেটিং এক্সপেন্স। সেটা বাদ দিলে যা থাকে তা হলো অপারেটিং ইনকাম। আর সবশেষে অন্যান্য আয়-ব্যয় এবং অবশ্যই ট্যাক্স অ্যাডজাস্ট করার পর একদম নিচে যা পড়ে থাকে সেটাই হলো নিট আয় বা বটম লাইন। এই দুটো টার্মের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। ধরুন, একটা লেবুর শরবতের দোকান আছে। তো লেবু আর চিনি কেনার পর যে টাকাটা হাতে থাকে সেটাই হলো মোট লাভ বা গ্রস প্রফিট। এটা থেকে বোঝা যায় যে শরবতটা বানাতে কেমন দক্ষতা দেখানো হচ্ছে। অন্যদিকে দোকানের ভাড়া বা প্রচারের খরচ দেওয়ার পর যে লাভটা পকেটে আসে সেটা হলো পরিচালন আয় বা অপারেটিং ইনকাম। আর এটাই কিন্তু কোম্পানির মূল ব্যবসার শক্তির একটা বড় ইন্ডিকেটর। বাহ! এটা একটা দারুণ প্রশ্ন, কারণ সব খরচ তো আর নগদ টাকায় সরাসরি হয় না। কিছু খরচ আছে যা সময়ের সাথে সাথে ধীরে ধীরে হয়। যেমন একটা ডেলিভারি ভ্যানের দাম তো আর একদিনে কমে না, ধীরে ধীরে কমে। আর অ্যাকাউন্টিংয়ের ভাষায় এই অদৃশ্য খরচটাকেই বলা হয় ডেপ্রিসিয়েশন বা অবচয়। এটা এমন একটা কনসেপ্ট যেটা নিয়ে প্রায় ভুল বোঝাবুঝি হয়। তাই চলুন এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। ভাবুন তো, এই উক্তিটা প্রায় ১০০ বছর পুরনো, কিন্তু কি অসাধারণ! এটা বলছে অবচয় আসলে কোনো লস বা ক্ষতি নয়, বরং এটা একটা পরিকল্পিত খরচ। ব্যাপারটা হলো, একটা বড় মেশিন কেনার খরচকে একবারে বিশাল একটা খরচ হিসেবে না দেখিয়ে অ্যাকাউন্টিং সেই খরচটাকে মেশিনের পুরো লাইফ টাইমের মধ্যে ভাগ করে দেয়। এটা আসলে একটা সম্পদের খরচ, আর সেই সম্পদ থেকে আসা আয়ের একটা মেলবন্ধন ঘটানোর উপায়। এখন দেখুন, অবচয় বা ডিপ্রিসিয়েশন ঠিক কোথায় ফিট করে। এটা সাধারণত পরিচালন ব্যয়ের মধ্যেই পড়ে, কারণ এটা ব্যবসার দৈনন্দিন কার্যক্রমের একটা অংশ। এটা অপরিচালন ব্যয় থেকে আলাদা, যা ব্যবসার মূল কাজের বাইরের ঘটনা থেকে আসে। যেমন ধরুন, একটা ফ্যাক্টরি তাদের একটা পুরনো জমি বিক্রি করে লোকসান করল, সেটা হবে একটা অপরিচালন ব্যয়। কেন? কারণ জমি বেচাকেনা তো আর তাদের আসল ব্যবসা না। তো এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে কথা বললাম, এবার একটু বাস্তবে ফেরা যাক। আয় বিবরণী অ্যানালাইজ করার সময় এমন কিছু সাধারণ ভুল আছে যা প্রায় সবাই করে থাকে। চলুন দেখি সেই ভুলগুলো কি এবং কিভাবে সেগুলো এড়ানো যায়, কারণ এই ভুলগুলো কিন্তু একটা ব্যবসাকে ডুবিয়েও দিতে পারে। এখানে কিছু মারাত্মক ভুলের তালিকা দেওয়া আছে। এর মধ্যে সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো প্রবণতা বা ট্রেন্ড ইগনোর করা।
শুধু 1 মাসের ডেটা দেখে কিন্তু বোঝা সম্ভব না যে ব্যবসাটা আসলে কোন দিকে যাচ্ছে। ঠিক তেমনি রিপোর্টিংয়ের পদ্ধতিতে অসামঞ্জস্য থাকলে সময়ের সাথে তুলনা করাটাই অসম্ভব হয়ে যায়। আর রিপোর্ট পেতে দেরি হওয়ার মানে হলো পুরানো তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। এই চার্টটা কিন্তু আগের পয়েন্টটাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখুন, যদি শুধু 3 নম্বর কোয়ার্টারের $22,000 খরচটা দেখা হতো তাহলে তেমন কিছু বোঝা যেত না, কিন্তু যখন 3টে কোয়ার্টার পাশাপাশি রাখা হচ্ছে তখন স্পষ্ট দেখা যাচ্ছে যে খরচটা প্রথম কোয়ার্টারের $10,000 থেকে বেড়ে চলেছে। এটা একটা লাল সংকেত, যা হয়তো অদক্ষতা বা অনিয়ন্ত্রিত খরচের দিকে ইঙ্গিত করছে এবং যার তদন্ত করা খুবই জরুরি। তো দিন শেষে আমরা কি বুঝলাম? একটা আয় বিবরণী কেবল কিছু সংখ্যার তালিকা নয়, এটা আসলে একটা গল্প বলে কোম্পানির পারফরম্যান্স, তার দক্ষতা এবং ভবিষ্যতের সম্ভাবনার গল্প। সুতরাং এর আসল গুরুত্ব হল এটা বিনিয়োগকারী থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত সবাইকেই লাভজনকতা মূল্যায়ন করতে সাহায্য করে, সময়ের সাথে পারফরম্যান্স তুলনা করতে সাহায্য করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটা অনেকটা আর্থিক সাফল্যের একটা রোডম্যাপের মতো। তাহলে মূল কথা হল, প্রত্যেকটা আয় বিবরণী একটা অনন্য গল্প বলে। প্রশ্ন শুধু এটা নয় যে কোন আয় বিবরণী কোন গল্পটা বলছে। আসল প্রশ্ন হল, এটা কি সেই গল্প যা বলা উচিত ছিল? এটা কি বৃদ্ধি, স্থিতিশীলতা নাকি কোনো চ্যালেঞ্জের গল্প? এই বিবরণীটা ঠিকমতো বুঝতে পারা মানে হল গল্পের পরের অধ্যায়টা লেখার ক্ষমতা অর্জন করা। এটা ভাবার জন্য কিন্তু একটা বেশ শক্তিশালী প্রশ্ন।